দর্শক, নিউ ইয়র্কের ডিম কাণ্ডের পরে যে যার মতো করে আমরা হিংসা ছড়িয়ে যাচ্ছে, যে যার মতো করে হিংসা ছড়িয়ে যাচ্ছি, এক ধরনের প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়েছি। নানা রকমের কার্যক্রম, নানা ধরনের কথা, বক্তৃতা, বিবৃতি আমরা দেখছি। কেউ বলছেন এখন থেকে যেখানে আওয়ামী লীগ দেখা যাবে সেখানেই মার, নো মার্সি। এবং পূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা এই ধরনের কথা বলছেন। সেই ধরনের কথা হচ্ছে হয়তো তাদের কাছে হওয়াটাই ঠিক, কিংবা হয়তো আবেগের বশে বলছেন। কিন্তু এর মাঝে একটু ভিন্ন পথে হাঁটলেন ওই ডিম কাণ্ডের সময় মানসিকভাবে হেনস্থা হওয়া এনসিপির নেত্রী তাসনিম জারা। তিনি হিংসা না ছড়িয়ে বরং ভালোবাসা ছড়ানোর থিওরি দিলেন। যদি তার থিওরিটা অ্যাপ্লাই করা যায়, সত্যি সত্যি এনসিপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল তাসনিম জারার এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি আমরা, কিংবা পারে তারা, তাহলে সমাজটাকে বদলানোটা কি খুব বেশি কঠিন হবে? সেটা একটু বোঝার চেষ্টা করব। কি বললেন তিনি, কি মন্তব্য করেছিলেন, এবং সেই মন্তব্যের প্রেক্ষাপটে আমরা কিভাবে পুরো পরিস্থিতিগুলো পরিবর্তন করতে পারি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেত্রী তাসনিম জারার কথা। যুগ্ম সদস্য সচিব তিনি এনসিপির। নিউ ইয়র্কে তিনিও ছিলেন যখন আক্তার ডিম আক্রান্ত হলেন, তার পাশে তাসনিম জারাও ছিলেন। অনেকে তাকে যেমন গালাগালি করেছেন, তেমনি একজনকে ভিডিওতে, অডিওতে বলতে শোনা গেছে যে এই আপাকে কিছু বলিস না, আপার গায়ে হাত দিস না, যা করার আক্তারকে কর। এই ধরনের কথাও শোনা গেছে। তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হিংসা না ছড়িয়ে বরং ভালোবাসা ছড়ানোর কথা বলছেন। তাকে নিয়ে গণমাধ্যম সংবাদও তৈরি করেছে। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। নিউজ 24-এর শিরোনাম, তারা শিরোনাম করেছে এভাবে: ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব। তাসনিম জারা, যদি সত্যিই আপনারা এই মর্যাদার রাজনীতিটা গড়তে পারেন, কিংবা গত 13-14 মাসে আমরা যদি মর্যাদার রাজনীতিটা গড়তে সত্যিই পারতাম, তাহলে কি পরিস্থিতি ভিন্ন হতে পারতো না? একটু বোঝার চেষ্টা করব। কি বললেন তিনি? তিনি বলেছেন যে ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে গালি দিয়ে আমাদের ছোট করবে, কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া। ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব। আরও বলেছেন যে মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে, একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে, রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে, একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্থার শিকার হবে না, একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না, একজন নাগরিক মন্ত্রী এমপিদের সমালোচনা করতে কোনো ভয় পাবে না, ভয় ছাড়া মন্ত্রী এমপিদের সমালোচনা করবে। আরও লিখেছেন, আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না। আমার এই গত 2-3 দিনে যে যত কথা বলেছেন এই প্রসঙ্গে, যত রাজনৈতিক দল যত কথা বলেছেন, যত বয়ান তৈরি করেছেন, এবং বেশিরভাগ বয়ানই তো প্রতিশোধের বয়ান। ধর, মার, কাট, আওয়ামী লীগে কার ছাড়া নাই। সরকারের মধ্যেও একটা উত্তেজনা তৈরি হয়েছে। আমরা দেখছি যে সেই কাণ্ডের পরে বাংলাদেশে পুলিশি অভিযান এত মাত্রায় বেড়েছে যে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকেই আমরা ঢাকা থেকেই 244 জন গ্রেপ্তারের ঘটনা দেখেছি। সেটা যদি তারা অপরাধ করে গ্রেপ্তার করবে পুলিশ, সেটা হয়তো ভিন্ন আলোচনা, ভিন্ন ব্যাখ্যা। কিন্তু তাসনিম জারা যেটা বললেন, যদি সত্যিই আমরা
যেমন বলছেন যে মন্ত্রী এমপিদের ভয়হীনভাবে সমালোচনা করতে পারবো, কিন্তু সেটা কি আমরা এখনও এই সরকারের আমলেও করতে পারছি? আমরা তো দেখেছি যে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে। আমরা এরকম আরও ঘটনা দেখেছি এবং গণমাধ্যমের উপরে এক ধরনের লিখিত অলিখিত চাপ সৃষ্টি করা হয়েছে, বাকস্বাধীনতা নষ্ট করা হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু সমাজে রয়েছে। তার মানে আমরা সেই সমাজটা গড়তে পারিনি যেখানে ভয় ডরহীনভাবে আমরা সরকারের সমালোচনা করতে পারবো কিংবা মন্ত্রী এমপিদের সমালোচনা করতে পারবো। আমরা ভালোবাসার কিংবা সৌহার্দ্যের যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করতে পারিনি। আমরা কি করেছি? এনসিপি গত ফেব্রুয়ারিতে 28 তারিখে জন্মের পর থেকে আজকে পর্যন্ত ফেব্রুয়ারি এনসিপি কি রাজনীতি করেছে? সর্বশেষ সার্জিস আলম তিনি বলেছেন যে আমাদেরকে যদি শাপলা না দেওয়া হয় তাহলে কে কিভাবে কোন ধরনের নির্বাচন করে, কে ক্ষমতায় গিয়ে মধু খায় সেগুলো আমরা দেখে নেব। এটা তো ভালোবাসার সংস্কৃতি হলো না, এটা তো শ্রদ্ধার সংস্কৃতি হলো না। তার মানে হচ্ছে যে এনসিপি নেত্রী তাসনিম যারা স্বপ্ন দেখছেন শ্রদ্ধার সংস্কৃতি তৈরি করার, মর্যাদার সংস্কৃতি তৈরি করার, সেই মর্যাদার সংস্কৃতিটা সব থেকে বেশি তাদেরকেই দেখানোর কথা ছিল, কারণ তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। তারা করতে পারেনি সেটা। তারা গোপালগঞ্জে গিয়ে মুজিববাদের কবর রচনা করতে গিয়েছে। গোপালগঞ্জ একটা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ ইস্যুতে একটা সেন্সিটিভ জায়গা, সেটা জানা সত্ত্বেও তারা সেখানে গিয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ অভিযোগ করেছেন তারপরে যে এটা ইচ্ছাকৃত প্ল্যানিং করে তারা করেছে যেন গোপালগঞ্জে একটা বাজে পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হওয়া যায়। যদি আমরা শ্রদ্ধার রাজনীতি করতাম তাহলে গত 13-14 মাসে বঙ্গবন্ধুকে অপমানিত হতে হতো না। যদি শ্রদ্ধার রাজনীতি করতাম তাহলে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখতাম না। যদি শ্রদ্ধার রাজনীতি আমরা করতাম যে একজন মুক্তিযোদ্ধার তিনি যত অপরাধীই হন না কেন, অপরাধ হলে তাকে আদালত শাস্তি দেবে, আদালতের মাধ্যমে তিনি শাস্তি পাবেন, কিন্তু মব তৈরি করে মুক্তিযোদ্ধার গালে মুখে জুতা দিয়ে পেটানোর দৃশ্য আমরা দেখতাম না। আমরা দেখতাম না যে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ হচ্ছে, সেটাকে আওয়ামী লীগের আয়োজন বলে, আওয়ামী লীগের আয়োজন হলে সেটাকে আপনি অনুমতি দিলেন কেন? অনুমতি নিয়েই তো সেটা করা হয়েছে এবং অনুমতি যখন নেওয়া হয়েছে তখন পুলিশের কাছে ইনফরমেশনও গেছে। তাদেরকে সুরক্ষার নামে তুলে নিয়ে গিয়ে পরবর্তীতে গভীর রাতে মামলা দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়া হলো। বয়স্ক মুক্তিযোদ্ধাদের এই কাজ করা হলো। এই যে আমাদের দেশে যে অশান্তি তৈরি হয়েছে, অশান্তির যে পরিবেশ তৈরি হয়েছে, এখান থেকে তো আমরা মুক্তি চেয়েছিলাম। আমরা অভিযোগ করি শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা খারাপ সংস্কৃতি তৈরি করেছে, কিন্তু সেটাকে খারাপ বলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা নতুন সংস্কৃতির জন্ম দেব, সেটাতে কি আমরা সফল হয়েছি? আমরা কি দেশে একটি মবও ঠেকাতে পেরেছি? একটি মব করার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে শাস্তি দিতে পেরেছি? আমরা কি আদালতে ডিম মারা বন্ধ করতে পেরেছি? আমরা কি আসামিদের হেনস্থা করা বন্ধ করতে পেরেছি? আমরা কি আদালতে আসামিদের পক্ষে আইনজীবী স্বাচ্ছন্দ্যে কাজ করবেন ভয় ডর হীন হিসাবে সেই পরিবেশ তৈরি করতে পেরেছি? কোনোটাই পারিনি। এই না পারার ব্যর্থতা কার, সেই আলোচনা আবার হতে পারে যে এই না পারার পেছনে ব্যর্থতা কার? ব্যর্থতা সরকারের, রাজনৈতিক দলগুলোর, নাকি সামষ্টিকভাবে দেশের সংস্কৃতিরই ব্যর্থতা? সেটা একটা ভিন্ন আলাপ। কিন্তু আমার মনে হয় যে তাসনিম যারা এনসিপির মধ্যে এখন পর্যন্ত যদি সত্যি সুন্দর গোলাপের সৌরভ মাখানো কথা, যে সৌন্দর্যটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সংস্কৃতিতে খুব দরকার, শ্রদ্ধার সংস্কৃতি, শ্রদ্ধার রাজনীতি, সেটা আমার মনে হয় যে এনসিপির একজনকে এই গত ফেব্রুয়ারিতে জন্মের পর থেকে একজনকেই বলতে শুনলাম, যিনি তাসনিম যারা। তার কথা এনসিপিতে আদতেও মূল্যায়িত হয় কিনা, কিংবা
তিনি যেটা বলছেন সেটা এনসিপি ওন করে কিনা। শুধু এনসিপিকে দোষ দিচ্ছি কেন, এনসিপিকে দোষ দিলে মনে হবে যে এনসিপিকে দোষারোপ করছি, অন্য দলের পক্ষে বলছি। আমরা যারা রাজনৈতিক দল বিলং করি, সেই রাজনৈতিক দল কোনো দলই কি এখন পর্যন্ত সেই শ্রদ্ধার সংস্কৃতি তৈরি করতে পেরেছি? পারিনি। আগে যেটা হয়েছে এখন সেটাই হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বেশি হচ্ছে। সুতরাং আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি। আমরা কথায় কথায় গালাগালি, কবর রচনা করা, উচ্ছিন্ন করা, উচ্ছেদ করা, যেমন সার্জিস আলম সর্বশেষ বলেছেন যে বাংলাদেশের মাটিতে আর কখনো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। মানে আদালতে আওয়ামী লীগের মানে অপরাধ আছে কিনা আদালতে যাবে, এখনো আদালতে যায়নি। আদালতে যদি কখনো যায়, যেটা আদালত বিবেচনা করবেন যে দল হিসেবে আওয়ামী লীগকে দোষারোপ করার অপশন আছে কিনা, কিংবা দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার অপশন আছে কিনা, সেখানে তিনি আগেই আদালতের রায় দিয়ে দিলেন যে বাংলাদেশে কখনো আওয়ামী লীগ নির্বাচনই করতে পারবে না। এই নির্বাচন না, বাংলাদেশে কখনোই নির্বাচন করতে পারবেন না। তো এটা তো শ্রদ্ধার রাজনীতি হলো না, এটা তো মানে সহাবস্থানের রাজনীতি হলো না, এটা তো ইনক্লুসিভ রাজনীতি হলো না। যখনই আপনি একটা দেশকে কিংবা একটা জাতিকে বিভক্ত করে ফেলবেন, খণ্ড খণ্ড করে ফেলবেন, এবং নিজেদেরকে, যেটা আগে হয়েছে বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে, নিজেদের স্বার্থবাদিতা কায়েম করতে গিয়ে অন্যকে যখন বঞ্চিত করবেন, অন্যের স্বার্থ দেখবেন না, অন্যের গলায় পাড়া দিয়ে নিজের বিজয় কেতন ওড়ানোর চেষ্টা করবেন, তখনই সমাজে এই ডিম বর্ষণের ঘটনাগুলো একের পর এক ঘটবে এবং সমাজের এই ঘটনা থামানো যাবে না। যেটা আমরা থামাতে চাই, হয়তো মুখে চাই, মনে চাই কিনা, অন্তরে চাই কিনা, সেই প্রশ্নও থাকবে। আমার মনে হয় যে তাসনিম জারার এই বক্তব্যকে এনসিপির, শুধু এনসিপির না, বাংলাদেশের প্রত্যেকটা দল তাদের ওন করা উচিত, তাদের এই কথার মর্মার্থটা বোঝা উচিত। বুঝতে যদি তারা পারে, তাহলেই তারা বুঝতে পারবে যে ঘটনাগুলো, অপ্রত্যাশিত যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো ঘটার পেছনের কারণ কি। একটা প্রবাদ তো রয়েছেই, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। আপনি যখন একের পর এক মবকে প্রশ্রয় দেবেন, মবকে প্রেশার গ্রুপ বলবেন এবং মবকে জাস্টিফাই করার চেষ্টা করবেন, সেই মব একদিন আপনার দিকে ধেয়ে আসবে। এটাই প্রকৃতির নিয়ম এবং এটা আপনি কখনোই ঠেকাতে পারবেন না। কারণ আপনি পৃথিবীর সব কিছু হয়তো পরিবর্তন করতে পারবেন বিজ্ঞানের আশীর্বাদ দিয়ে, কিন্তু প্রকৃতির বিচার সেটা রোধ করতে পারবেন না, সেটা পরিবর্তন করতে পারবেন না। সেটা পরিবর্তন করার একটাই উপায়, ইনক্লুসিভ পরিবেশ তৈরি করা, শ্রদ্ধার পরিবেশ তৈরি করা, অধিকারের পরিবেশ তৈরি করা, যেটা তাসনিম জারা বলছেন। আমি বিশ্বাস করতে চাই তিনি তার এই মতবাদটা এনসিপিতে অন্তত ছড়িয়ে দিতে পারবেন। এনসিপির রাজনীতি একটা নতুন রূপ পাবে এবং এনসিপির রাজনীতি নতুনভাবে বিকশিত হবে। এনসিপিকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। হবে কি সেটা? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।